অনার X8B আসলে কি এতটা জোস নাকি আপনাকে আমাকে সেটাই বোঝানো হয়েছে। কথায় আছে খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না। তো উনি কি খালি কলসি নাকি ভরা কলসি সেটাই আমরা ফাইন্ড আউট করবো আজকের ভিডিওতে। রাইট নাও দেখলাম এই স্মার্টফোনটা নিয়ে আপনাদের বেশ চর্চা চলছে, অনেকের অনেক আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে উনি, কারণ দেখতে বেশ সুন্দর। রিয়ার প্যানেলে ভিগান লেদার রয়েছে, সামনের ডিসপ্লেটা সিমেট্রিক্যাল টাইপ, আবার আমরা দেখতে পাই এখানে ডাইনামিক আইল্যান্ড বা ক্যাপসুল শেপ। সো দেখতে তো বেশ ভালোই লাগছে, বাট ভিতরের কি অবস্থা। এই ফোনটা মোটেই কোনো এন্ট্রি লেভেল বা বাজেট স্মার্টফোন না। বাংলাদেশ মার্কেটে 30K মানে মিড রেঞ্জ বা হাই মিড রেঞ্জের দিকে একটা স্মার্টফোনই বলতে পারেন। অনার এই ডিভাইসটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে 512GB ভ্যারিয়েন্টে। 512GB, এটা নিয়ে প্রথমে আমি প্রশংসা করছি। এরকম প্রাইস পয়েন্টে আর কেউ বোধহয় 512GB দিচ্ছে না, সেজন্য ঠিক আছে। বাট বাকি বিষয়ের কি অবস্থা ব্রাদার, সেটা জেনে বুঝে দেন ডিসিশন নেন। দেখেই প্রেমে পড়ে যাওয়ার কোনো কারণ নেই। অনেক অনেক ভালো বিষয়ে হয়তো মাটিতে চাপা পড়া যেতে পারে যখন কিনা আপনি আসল জায়গাগুলোতে ফাঁকা দেখবেন। অফিসিয়াল স্মার্টফোন, অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে, বাংলাদেশ থেকে কিনলে আপনার অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। আচ্ছা, ডিজাইনটা বেশ সুন্দর। ব্যাক সাইডটা ভিগান লেদার দিয়ে তৈরি। নামে লেদার বলা হলেও এটা আসলে প্লাস্টিকই, তবে ওই যে লেদার লেদার একটা ফিল দিবে এবং এর উপর এক ধরনের টেক্সচার রয়েছে। সেলাইয়ের একটা প্যাটার্ন আমরা দেখতে পাই, যেটা হাতেও একটা ফিল দেয়, দেখতে সুন্দর। কোনো ধরনের রিফ্লেকশন নেই, কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট বসবে না, মাসেজ বসার তো কোনো পসিবিলিটি নেই। ফোনটা বেশ স্লিম, এটার বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি, তবে বডিতেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এরকম প্রাইস পয়েন্টের একটা স্মার্টফোন থেকে আমরা অবশ্যই আশা করি আসলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা এই ফোনে নেই। এই বিষয়টাও ভালো লাগেনি আমাদের কাছে। সার্ভেন্টার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ফাস্ট এবং একুরেট রেজাল্ট দিচ্ছে ঠিকই। এটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, তবে আইআর ব্লাস্টার সেন্সরটা ওরা দিতে পারতো মনে হয়। এটাতে রয়েছে টাইপ সি পোর্ট। ডিভাইসটা কিন্তু বেশ লাইট ওয়েটের, মাত্র 166 গ্রাম, তো এক হাতে নিয়েও ইজিলি ব্যবহার করা যায়। যদিও হাত যদি আপনার একটু ছোট হয় সেক্ষেত্রে ফিল করবেন যে কর্নার এরিয়াগুলো হাতে একটু লাগে আর কি। অনার এক্স সিরিজের স্মার্টফোনগুলো বরাবরই আমরা দেখেছি মোটামুটি ভালো রকমেরই শক্তপোক্ত হয়ে থাকে। X9 সিরিজের আমি কয়েকটা ডিভাইসেই গাড়ি টাড়ি তুলছিলাম, তো আপনারা দেখছিলেন শক্ত। আশা করছি এই বান্দাও মোটামুটি ভালোই শক্ত। ভাঙছে না, ভাঙেনি। বাট এটার উপরে আমরা গাড়িটারি উঠিয়ে দিইনি, আশা করা যায় এটাও শক্তপোক্ত হবে ভালোই। যাই হোক, ডিসপ্লেটা নিয়ে যদি বলতে চাই, এই জিনিসটাই আপনার প্রথম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াতে পারে। ডিসপ্লেটা হলো অ্যামোলেড প্যানেল, এটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের, বাট 90 হার্টজ হাই রিফ্রেশ দিচ্ছে। 30K প্রাইস পয়েন্টে এসে আমরা অবশ্যই 120 হার্টজ হাই রিফ্রেশ আশা করব, সে গ্রে মার্কেটের ফোন হোক আর অফিসিয়াল ডিভাইস হোক, যেটাই হোক না কেন। ব্রাইটনেস ভালো, 2000 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে এই ডিসপ্লে। যদিও এগুলো নাম্বার গেম আপনারা জানেন, বাট এটাও ট্রু, এই ডিভাইসটা ইনডোরে যেমন ভালো রেজাল্ট দেয়, আউটডোরেও ডিরেক্ট সানলাইটে চালানোর একদমই উপযোগী ছিল। ইভেন আমরা আউটডোরে গিয়ে যখন ছবি তুলছিলাম তখনও কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি এর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লের ব্রাইটনেস ঠিকঠাক আছে, কালার রিপ্রোডাকশন ভালো। এই ডিসপ্লেটা কিন্তু 100% DCI-P3 সাপোর্টেড, তবে ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট আবার পাচ্ছেন না, তো এইটার জন্য আবার একটু পিছিয়ে থাকবে অবশ্যই। ফ্ল্যাট এই ডিসপ্লের চিন বেজেল সিমেট্রিক্যাল টাইপের, তো মিডিয়া কনজাম্পশন যখন করবেন দেখে বেশ ভালো লাগবে। তবে এর যে ক্যাপসুল শেপ নচটা রয়েছে, এইটা হয়তো অনেকের কাছে একটু আগলেও রাখতে পারে, অনেকের কাছে আবার এই জিনিসটাই ভালো লাগতে পারে। বাই দ্য ওয়ে, এই ক্যাপসুল শেপ থেকে কিন্তু আপনারা এখানে ওই যে পপ আপ নোটিফিকেশনগুলো পাবেন, চার্জিং টাইমে দেখতে পাবেন, তো জিনিসটা একটু ওই যে ডাইনামিক আইল্যান্ডের মতো একটা ভাইব দেয়, ভালোই লাগছে। যদিও আইফোনের চাইতে এটা কিন্তু অনেক ছোট, অনেক ন্যারো। অনার X8B ডিসপ্লেতে দুইটা জায়গায় কমতি আছে। এক হলো 120 হার্টজ আমরা পাইনি, দ্বিতীয়ত হলো ওয়াইড ভাইন L1 এর সাপোর্টটা আপনারা পাচ্ছেন না। ডিসপ্লে সেট যদি ক্যামেরাতে আসি, রিয়ারে 4টা শুটারের মতো দেখা গেল 3টে শুটার আছে। মেইন শুটার হলো 108 মেগাপিক্সেল, পরবর্তী শুটার হলো গিয়ে 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের আরো একটি সহকারী সেন্সর আছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার 50 মেগাপিক্সেলের। নামে ধামে 108 মেগাপিক্সেল হলেও আমার এক্সপেকটেশন সে ফুলফিল করতে পারেনি, কারণ ডিটেলের পরিমাণ আমার কম মনে হয়েছে। 108 থেকে আমাদের এক্সপেকটেশন আর একটু বেশি ছিল। দেন এটার কালার রিপ্রোডাকশন মনে হয়েছে অনলাইনের বাকি স্মার্টফোনগুলোর মতো মোটামুটি সেম টাইপের একটা সেন্স দিতে পারছে, যেমন একটু ভাইব্রেন্ট টাইপের ছবি দেয়, যা আবার দেখতে ম্যাক্সিমাম মানুষের কাছে হয়তো ভালো লাগবে, সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ ছবি। তবে ওই যে ডিটেলের পরিমাণ একটু কম মনে হয়েছে, আর ডাইনামিক রেঞ্জটা ততটা বেটার দিতে পারছিল না। ইভেন প্রপার লাইটিং কন্ডিশনও, এক্সপোজার ব্যালেন্সে কিছুটা ইস্যু পেয়েছি। শ্যাডোর দিকে একটু কন্ট্রাস্টি হয়, সেই সাথে এখানে আমরা দেখছিলাম একটু গ্রেইনের দেখা পাওয়া যায়। তবে লো লাইটে গিয়ে যখন কিনা আপনি নাইট মোডটা অন করবেন, তুলনামূলকভাবে বেটার আউটপুট পাবেন। তবে খুব যে চেঞ্জেস লক্ষ্য করা যায় এমনও না, হাইলাইটটাকে মোটামুটি ভালোভাবে ব্যালেন্স করার ট্রাই করলেও একটু সফট ছবি দিচ্ছিল লো লাইটে। আলট্রাওয়াইড শুটার আছে, এইটা খুব একটা কাজের কিছু ছিল না। যদি কিনা আপনি একদম ঠিকঠাক লাইটে ডে লাইট কন্ডিশনে ছবি নেন, তাহলে এর ছবি হয়তো কাজে লাগাতে পারবেন। ওরা 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড দিলে আরো বেশি ভালো হতো। যদিও এরকম প্রাইস পয়েন্টেও অনেকে প্র্যাকটিস করে ফেলছে আলট্রাওয়াইড না দেওয়ার, তো ওরা যেহেতু 5 মেগাপিক্সেল দিয়েছে, আরেকটু বাড়িয়ে 8 মেগাপিক্সেল দিলে হয়তো আরেকটু বেটার রেজাল্ট আমরা পেয়ে যেতাম, কারণ দিস ইজ নট এ বাজেট রেঞ্জ স্মার্টফোন। পোর্ট্রেট মোড আছে, এক্সট্রা অর্ডিনারি কিছু না থাকলেও ম্যাক্সিমাম সিনারিওতে দেখছিলাম এজ ডিরেকশন ভালো ছিল। ব্যাকগ্রাউন্ডে খুব বেশি হাইলাইট না চলে আসলে ভালোভাবে ব্যালেন্স করতে পারে, মেইন সাবজেক্টকে হালকা সফট করবে,
দেখতে ভালো লাগছে। তবে ক্রিটিক্যাল সিনারিওতে এজ ডিটেকশন নিয়ে একটু প্যারা খেতে পারেন। 50 মেগাপিক্সেলের যে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা, এইটাকে যদি ভালো লাইট দেওয়া যায় তাহলে মোটামুটি ভালো ছবি পাবেন। কিন্তু আউটডোরেও দেখছিলাম এর ছবি কিছুটা সফট টাইপের লাগে আর কি, মানে বিশেষ করে স্ক্রিনটা আর কি। সেই সাথে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলে এইটাও মেইন ক্যামেরার মতো একটু প্যারা খাচ্ছিল যেন। লো লাইটের দিকে বেশ কিছুটা সফটনেস লক্ষ্য করা যায়, বাট ভালো জায়গা ছিল, এটা বেশ ওয়াইড। যদি আমার মতো শুকনা মানুষগুলোর আর একটু বেশি শুকনা লাগে, তবে একসাথে গ্রুপ সেলফি তোলার ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটি আবার বেশি কাজে লাগে। ফ্রন্ট ফেসিং ক্যামেরার পোর্ট্রেট মোড অ্যাভারেজ ছিল আর কি। এই স্মার্টফোন দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এ। ফার্স্ট অফ অল এরকম প্রাইস পয়েন্টে এসে 30k বাজেটে এসে আমরা হয় 4k আশা করি অথবা 1080pর সাথে 60 fps আশা করি, আবার বেটার স্টেবিলিটিও আশা করি, ইভেন এক্সপোজার ব্যালেন্স ঠিকঠাক পেতে চাই। তো সেই জায়গাগুলোতে মিসিং ছিল এই ডিভাইসের। তো মনে হয় না ভিডিও নিয়ে আপনারা খুব একটা সন্তুষ্ট হতে পারছেন। ক্যামেরা আরো একটু ভালো হওয়া উচিত ছিল এই ডিভাইসের। ফোনটা রান করছে ম্যাজিক ওএস 7.2 বেসড অন অ্যান্ড্রয়েড 13। আমার মতো অনেকেই বলবেন অ্যান্ড্রয়েড 14 দিয়ে আসলে আরো ভালো হতো, আমরা একদম লেটেস্ট কিছু পেয়ে যেতাম। ওই ব্যাপারটাকে যদি একটু দূরে রাখি তাহলে ইউআই নিয়ে বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট ইউআই এর মধ্যে থাকে অনারের ইউআই অ্যান্ড্রয়েডের জন্য, এটা আমরা জানি, এবং দীর্ঘদিন ব্যবহার করতে গিয়ে একটা ভালো রেজাল্ট আশা করাই যায়। স্টেবল পারফরমেন্স দেয়। এখন পর্যন্ত আমরা খুব বেশি প্যারায় পড়তে দেখি নেই অনার ইউজারদেরকে, যেখানে অন্যান্য ব্র্যান্ডের অনেক ফোনেই বিভিন্ন রকমের খেলা দেখায়, পরবর্তী আপডেটগুলোতে অনেকে ভালো করতে গিয়ে খারাপ করে ফেলে। তো সে সমস্ত জায়গায় ওদের প্রতি একটা ভরসা রাখতে পারেন আর কি। তবে এটাও ঠিক, প্রসেসর, র্যাম, স্টোরেজ এই বিষয়গুলো ভালো হওয়া চাই, তাহলে সবকিছু মিলে একটা বেটার এক্সপিরিয়েন্স তখন ডেলিভার করতে পারে। তো এই স্মার্টফোনের র্যামটা ভালো আছে, 8GB র্যাম, আরও মনে হয় 8GB ভার্চুয়াল র্যাম আপনি ব্যবহার করতে পারবেন। স্টোরেজ টাইপ ইউএফএস 2.2, এই জায়গাটা কমতি আছে, এটা আরেকটু বেটার কিছু হতে পারতো। আর এইটাতে কিন্তু আমরা স্টোরেজটা বড় পেয়ে যাচ্ছি 512GB, এইটা একদম দুর্দান্ত করছে ওরা 512 দিয়ে। বাট আমার কি মনে হয় জানেন, এই ফোনটার এই 256GB ভ্যারিয়েন্ট আসা উচিত ছিল, 8/256GB, এবং ওইটা যদি 25K এর মধ্যে লক করা যেত তাহলে এই ফোনটা বেশ ব্যালেন্সড একটি প্যাকেজ আমরা তখন বলতে পারতাম। আচ্ছা, ওই প্রসঙ্গ দূরে রাখছি। প্রসেসর হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, 6 nm একটি প্রসেসর, এবং গ্রাফিক্স সঙ্গে পাওয়ার করছে Adreno 610। এই প্রসেসরটা বলতে পারেন এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জের দিকে যাচ্ছে, এরকম প্রাইস পয়েন্টের একটা স্মার্টফোনের জন্য ঠিকঠাক আছে। মানে 20,000 টাকার নিচের স্মার্টফোনে দিলেও এটা নিয়ে কমপ্লেন করার সুযোগ থাকে না। বাট এই ফোনটার দাম 30K, সেই জায়গায় এটা একেবারেই যাচ্ছই হয় নাই, মানানসই হয় নাই। এটা নিয়ে আমার কমপ্লেন থাকবে, ভবিষ্যতেও থাকবে। ইভেন অনার তাদের X9 সিরিজের ডিভাইস বা আরও বেশ কয়েকটা ডিভাইস এর আশেপাশে লঞ্চ করছে যেগুলো আরও বেটার চিপ দিয়ে এসছে, সেই জায়গায় এই প্রসেসরটা একেবারেই চায় না। দেখুন, এখানে আমরা র্যামটা বড়সড় পাচ্ছি, হ্যাঁ মাল্টিটাস্কিংয়েও মোটামুটি ভালো রেজাল্ট দিবে ঠিকই, কিন্তু তাতে করে প্রসেসরের পারফরমেন্স আহামরি বেড়ে যাবে এমন কিন্তু না। আবার আরেকটা দিকে ভালো যে লং রানে গিয়ে স্টোরেজটা বড় হওয়ার কারণে ফোনটা স্লো হওয়ার পসিবিলিটি অনেক কম, কারণ আপনারা জানেন স্টোরেজ আটকে ফেললে আর কি সেক্ষেত্রে ফোন ডিভাইডে স্লো করে। তো এই জায়গাটা ভালো, ডে টু ডে কাজগুলো ঠিকভাবে সামলাতে পারে। অ্যাপ ওপেন করতে গিয়ে হালকা একটু টাইম নিতে আপনি দেখবেন, খুব আহামরি একদম আটকে থাকে এরকম না, হালকা একটু টাইম নিচ্ছে। মাল্টিটাস্কিংয়ে ওই যে বললাম, যেহেতু র্যামটা বেশি আছে, বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে ইজিলি কাজ করা যাচ্ছে এই ডিভাইসে। আরও একটা ভালো বিষয়, খুব বেশি হিট জেনারেট করছে না এই ফোন। তবে গেমিং টেমিংয়ের জন্য এরকম প্রাইস পয়েন্ট থেকে যারা স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করেন তারা এই ফোন নিয়ে সন্তুষ্ট হতে পারবেন না, এটুকু শিওর থাকেন। এই স্মার্টফোনে যদিও আমরা ভাবছি মোটামুটি ভালো একটা সেটিংসে প্লে করতে পারছিলাম, এই প্রসেসর দিয়ে আমরা দেখছি এইচডি হাই ফ্রেম রেট এবং স্মুথ আলট্রাতে প্লে করার মতো সুযোগ দিচ্ছে। মানে যেহেতু অনার অপটিমাইজ করছে, দ্যাটস ওয়াই ওরা এটার একদম সর্বোচ্চ ব্যবহারটুকু করতে পারছে আর কি। তবে ওই যে ফ্রেম রেট ওঠানামা করতে দেখছি, মোটেই স্টেবল থাকছে না, মাঝে মধ্যে ল্যাগের দেখা পাওয়া যাচ্ছে। লং টাইমে গরম হয় না ঠিকই, কিন্তু ল্যাগের দেখা স্টিল পাওয়া যায়। টুকটাক সময় কাটানোর জন্য ঠিকঠাক আছে, বাট গেমিংয়ের জন্য এর চাইতে বেটার অপশন আপনি পাবেন এরকম প্রাইস পয়েন্টেই। সিওডি ট্রাই করেছি, ওটা মোটামুটি ভালোভাবে চলছে, তবে গ্রাফিক্স ততটা বেটার দেখাতে পারেনি। আসফাল রানের ক্ষেত্রে প্রথম দিকে ভালোই লাগে দেখাচ্ছিল, এবং গ্রাফিক্স সেশনে বেটার পাওয়া যায়নি, বাট প্লেয়াবল রেজাল্ট দিচ্ছে আর কি। ই ফুটবলটা তুলনামূলকভাবে বেটার রেজাল্ট দিচ্ছিল এই স্মার্টফোনে। তো যা বোঝা যায়, এটা দিয়ে আপনি সময় পার করতে পারবেন মাঝে মধ্যে, বাট ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য এটা মোটেই আমি রিকমেন্ড করছি না। ব্যাটারি 4500 mAh, শুনে এটা মনে হবে যে স্ট্যান্ডার্ডের চাইতে 500 mAh কম আছে, কারণ এখনকার দিনে স্ট্যান্ডার্ড হলো 5000 mAh। তবে 4500 mAh ব্যাটারি দিয়েও এই ডিভাইসটা বেশ ভালো ব্যাকআপ দিতে পারে। 90 হার্টজের প্যানেল আছে, এটার থেকে 6 থেকে 6.5 ঘন্টার মতো এসওটি পেয়ে যাবেন যদি মিডিয়াম ব্রাইটনেসে ব্যবহার করেন এই ডিভাইসটা। আর এটার বক্স আপনারা পেয়ে যাবেন 35 ওয়াটের চার্জার। তো এই কম্বোটা ভালো, 4500 সাথে 35 ওয়াটের কম্বো ঠিকঠাক আছে। ব্যাটারি নিয়ে আমার কোনো ধরনের কমপ্লেন নেই, তবে কমপ্লেন আছে স্পিকার নিয়ে। এইটাতে বটম ফায়ারিং একটা সিঙ্গেল স্পিকার দিয়ে দিচ্ছে আর কি, যে জিনিসটা এরকম প্রাইস পয়েন্টের সাথে একদমই যায় না, বিশেষ করে এই ফোনের সাথে তো আরও যায় না, কারণ এই ফোনটা এখন মেইন যে পারপাসটা হয়ে গেছে সেটা হলো মিডিয়া কনজাম্পশন করা। সো ভিডিও দেখতে গেলে আমাদের দুই পাশ থেকে যদি সাউন্ডটা আসে সেক্ষেত্রে শুনতে আরো বেশি ভালো লাগে। যদিও এর সিঙ্গেল স্পিকারের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, লাউড ক্লিয়ার সাউন্ড দেয়, ডিস্টরশন পাইনি, কিন্তু তারপর স্টিল আমি মিস করছি ডুয়াল স্পিকারের মজা।
তো ওই জায়গায়ও পিছিয়ে আছে এই ডিভাইস। নেই জাইরোস্কোপ সেন্সর, যেটা একেবারেই মানা যায় না, মানে এটার জন্য ঘোরতর বিরোধিতা আমি করতেছি। ভবিষ্যতে এই কাজ কেউ না করলেই ভালো। এখন তো আমি ম্যাক্সিমাম ভিডিওতেই বলি 10,000 টাকার উপরের যে কোনো স্মার্টফোনে জাইরোস্কোপ সেন্সরটা থাকা উচিত, আর এটা তো 30,000 টাকার একটা স্মার্টফোন। ইয়ারপিসের সাউন্ড ঠিকঠাক আছে, নেটওয়ার্ক রিসেপশন জনিত কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি। বোথ কানেকশনে রেগুলার আমরা যে ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন থেকে যা যা ব্যবহার করি মোটামুটি সবকিছু এতে ঠিকঠাকভাবে চলছে, কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি। দেখুন, এই ডিভাইস নিয়ে আমরা কমপ্লেন করার মতো বা সমালোচনা করার মতো অনেকগুলো জায়গা ঠিকই পেয়েছি। আবার যে কারণে আপনি কিনে সন্তুষ্ট থাকবেন তা হলো এদের সফটওয়্যার নিয়ে লং রানেও একটা বেটার রেজাল্ট দিবে। আই হোপ আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন এই ডিভাইসটা আসলে কারা চয়েস করতে পারেন। চয়েস করতে পারেন তারাই যারা রেগুলার ইউজার। আপনি হয়তো হেভি প্রেশার দিয়ে স্মার্টফোনে খুব একটা কাজ করেন না, খুব একটা গেমিং টেমিং করবেন না, ক্যামেরাটা অনেক আহামরি দরকার হয় না এরকম প্রাইস পয়েন্ট থেকে, বাট একটা অফিসিয়াল ফোন কিনবেন যে ফোনটা দেখতে খুব সুন্দর হতে হবে, যে ফোনটা ডিসপ্লেটা সুন্দর হতে হবে, ব্যাটারি ব্যাকআপ চার্জার ভালো হতে হবে এবং ডিসেন্ট পারফরমেন্স নিয়ে আপনি সন্তুষ্ট আছেন, তাহলে এই ডিভাইসটাকে আপনি চয়েস করতে পারেন। বাট যারা একটু হেভি পারফরমেন্স আশা করেন, প্লাস যে সমস্ত জায়গাগুলোতে কমপ্লেইন ছিল আমার সেগুলো আপনার মেইন প্রায়োরিটি হয়ে দাঁড়ায়, তাদের জন্য এটা ভালো ডিল হচ্ছে না। আপনাদের কি মতামত এই ডিভাইস নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আমাদের সাথে নিশ্চয়ই আবারও দেখা হচ্ছে স্যামজনের নতুন ভিডিওতে। টাটা।